সো বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম টু মান্ডালা টপ। এইখানে গেলে মানে পিছনে যেখানে দেখাচ্ছিলাম যে কমার্শিয়াল প্লেসটা, সেখানে গেলে কিন্তু বাইক নিচে নামানো যাচ্ছে না। গেলে আমাদের বাইকটাও অ্যাকচুয়ালি নদীর ধার পর্যন্ত চলে যেতে পারবে। ক্র্যাশ হয়ে গেছে, গির গিয়া ও গির গিয়া। এই হচ্ছে মান্ডালা টপের রাস্তা, আর তার সাথে ভিউ। জীবনে আমরা যখন কিছু পাই না তখনই অজুহাত দিতে থাকি, বাহানা বানাই। কিন্তু ভেবে দেখো তো, জীবন আর সময় কখনো কি কোনো বাহানা শোনে? আর যদি এই রাস্তাটাকে সারা না দিই, সারা জীবন কি নিজেকে দোষ দেবো না? আমি তো দেবো না, কারণ যে মানুষগুলো আজ আমার সাথে আছে তারা শুধু আমার বন্ধু নয়, পরিবার। আমরা একসাথে স্বপ্ন দেখি, স্বপ্নকে বাঁচি, আবার স্বপ্ন ভেঙে গেলে একসাথে সব কিছু ভাগও করে নিই। থ্যাংক ইউ ভাই তোদের সকলকে, তোরা না থাকলে হয়তো আমি থাকতাম না। গুড মর্নিং ফ্রম রামা ক্যাম্প, দিরাং, অরুণাচল প্রদেশ। সকালবেলা অলরেডি সূর্য উঠেছে, মেঘ আসছে, এইদিকে মেঘ যাচ্ছে, অনেকটা আলো ছায়ার মানে রীতিমতো একটা লুকোচুরি চলছে। তো আমরা যেখানে ছিলাম কালকে, তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের হোমস্টে। হোমস্টেটার সমস্ত ডিটেলস আমি তোমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি। আর এইখানটাতে মানে অ্যাকচুয়ালি উল্টো দিকে রয়েছে, মানে আমাদের সামনেই রয়েছে হচ্ছে যেরকম কাল আগের ব্লগে তোমরা দেখলে দিরাং নদী। দিরাং নদীর উল্টো দিকে মানে সমস্ত হোমস্টে বা কমার্শিয়াল প্লেসটা হচ্ছে সমস্ত কিছু উল্টো দিকে। বাট তো যেমনটা বলছিলাম, এই হচ্ছে দিরাং নদী, আর ওপারে হচ্ছে আমাদের গোটা দিরাং মানে অ্যাকচুয়ালি রামা ক্যাম্পের পুরো সিটিটা। আর ওখান দিয়েই চলে গেছে আমাদের হচ্ছে রোডটা, যেখান থেকে ওই দিকে যাওয়া যায় হচ্ছে তাওয়াং। আর আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে পেছন দিকে, অর্থাৎ আজকে আমাদের তেমন কোনো হার্ড প্ল্যান নেই। আজকে আমাদের একটু সাইট সিইংয়ের ওপর রয়েছে। যেমন হচ্ছে এখান থেকে আমরা যাবো ফার্স্টে মান্ডালা টপ থেকে ব্যাক করে আমরা যাবো সাংটি ভ্যালি থেকে ব্যাক করবো আবার এইখানেই আমাদের এই কারমু হোমস্টেতে। তো জায়গাটা সত্যি খুব সুন্দর। আর এখান থেকে আমাদের টোটাল এখান থেকে মান্ডালা টপ হয়ে সাংটি ভ্যালি হয়ে এখান থেকে মানে আবার এখানে ব্যাক করা টোটাল ডিস্টেন্সটা হচ্ছে মোটামুটি 92 কিলোমিটারের কাছাকাছি। বসে রয়েছি না, সত্যি খুব সুন্দর সুন্দর চেয়ার, মানে খুব কিউট চেয়ার, এরকম চেয়ার একদম কাঠের গুঁড়ি দিয়ে বানানো। তো এইভাবে আমাদের মর্নিংটা স্টার্ট হয়েছে, সত্যি এনার্জেটিক মর্নিং একটা। আর দূরে পাহাড়, তো সুন্দর লাগছে। তো যদি আগের ব্লগ যারা দেখেছো তারা অবভিয়াসলি এই ব্লগের সাথে কানেক্ট করেছো। যদি আগের ব্লগ না দেখে থাকো তাহলে আগের ব্লগ কিন্তু দেখা মাস্ট, কারণ এইরকম ভিউ, এরকম অ্যাক্সেস, সবথেকে বড় কথা হচ্ছে এই নদীর কাছে বসে থাকার যে অ্যাক্সেস, এটা ওপরে থাকলে কিন্তু পাওয়া যাবে না। তো সমস্ত ডিটেলস এই হোমস্টে আমি দিয়ে দিয়েছি। তো তোমরা যারা দেখছো তারা অবভিয়াসলি এখানে কন্ট্যাক্ট করে আসতে পারো। মর্নিং শুরু হচ্ছে সকালবেলা, আর এরকম একটা জায়গাতে পা ডুবিয়ে বসে থাকতে। তো সেই জন্যই আমাদের মানে এই জায়গাটা চুজ করা আর কি। আর এই জায়গাটাতে অ্যাকচুয়ালি আমাদের সত্যি কথা বলতে গেলে আমাদের দুদিনের স্টেইংয়ের জন্য বেশি এমন কষ্ট লাগেনি। দুদিনে আমাদের 1,500 টাকা করে 3,000 টাকা এক একটা রুমের জন্য লেগেছে। তো প্রত্যেকটা ভিডিওই অ্যাকচুয়ালি এন্ড করতে ভুলে যাচ্ছি মিনস সত্যি কথা বলতে গেলে এখানে এসে এমন জায়গায় আমরা স্টে করছি না, মানে জায়গার সাথে বিলীন হয়ে যাচ্ছে। সত্যি কথা এগুলো ঢাকা উচিত। সবসময় কন্টেন্ট নিয়ে বিজি থাকলে হ্যাঁ অবভিয়াসলি এটা তোমাদেরকে দেখানোটা উচিতও, এটা আমারও একটা কাজের বা ডিউটির মধ্যে পড়ছে। বাট এই জায়গাটায় এসেছি, এই জায়গাটার ফিল নেওয়াটাও কিন্তু খুবই দরকার। তো সেই জন্য রাত্রেবেলা যা ভাইবে আমরা ছিলাম, তো রাত্রেবেলা ব্লগটাকে এন্ড করতেই আমরা রীতিমতো ভুলে গেছি, মানে ভুলে গেছি আর কি। খুব মাটির মানুষ এখানকার লোকেরা, আর মানে রীতিমতো খুব বিশ্বাস করে আমাদেরকে রীতিমতো থাকতে দিয়েছেন। তার কারণটা একটাই বলি, তার কারণটা হচ্ছে রাত্রেবেলা আমাদের পুরো ফুল অ্যাক্সেস দিয়ে দিয়েছেন যে ডাইনিং আপনারা যখন খুশি ইউজ করুন, রাত্রেবেলা জাস্ট আপনারা লক করে দিয়ে শুয়ে পড়বেন। তো এই এখানকার লোকজনদের মানে সত্যি বিশ্বাস আমাদেরও রাখা উচিত। আমাদেরকেও টাইম হয়ে
গেছে এখন পাক্কা 8:30, 8:35। আর আমাদের অলরেডি এখানে অনেক কিছু ফান হলো। তো সিনেম্যাটিকটা তোমরা যারা দেখেছো তারা অবভিয়াসলি বুঝেছো আমরা কতটা এখানে ফান করছিলাম। আর যারা দেখেছো তো অবভিয়াসলি একটা লাইক কিন্তু করে দিও। তো আমাদের সমস্ত কিছু রেডি। আমাদের অ্যাকচুয়ালি আজ কোনো লাগেজের গল্প নেই, শুধুমাত্র রেন কভার ক্যারি করছি বা রেনকোট ক্যারি করছি। আমাদের সকলে রেডি হয়ে গেছে, শুধু আমি আমার জ্যাকেটটা পরবো দেন বেরোবো। তো চলো রাস্তায় দেখা হবে একদম মোটর ব্লগিং সেটআপে। আর আমাদের জার্নি স্টার্ট টুয়ার্ডস মান্ডালা টপ। তো চলো, ওং বৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। সকালবেলাটা আজকে সুন্দর স্টার্ট হয়েছে, কারণ রীতিমতো প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, বাট বৃষ্টির চান্স আছে। একটু বেলা বাড়ার সাথে সাথে হয়তো মেঘের আনাগোনা স্টার্ট হবে এবং বৃষ্টিটাও একটু হয়তো আসতে পারে। সকাল সকালে একটু অফ রোডিং প্যাচ, যাক ভালো, একটু ট্রেনিং হয়ে যাচ্ছে আর কি। বাট পেছন চাকার গ্রিপটা এত সুন্দর না, মানে এই এত বড় মাটি স্লাশি রোডেও পেছনের মানে কেটিএমের পেছন চাকাটা কিন্তু একদম হরকাচ্ছে না, মানে ফিস্টেল যেটাকে বলা হয় একদম হচ্ছে না ব্যাপারটা। তো চলো কানেক্ট হয়ে গেছি তাওয়াং দিরাং রোডে। ডান দিকে চলে যাচ্ছে তাওয়াং আর বাঁ দিকে যাবে হচ্ছে দিরাং। আর কিছুটা গিয়ে এখান থেকে আমরা নেব হচ্ছে ডান দিক। তো আমাদের হোমস্টে থেকে বা আমরা যেখানে ছিলাম হোটেল থেকে, সেখান থেকে আমাদের মান্ডালা টপের দূরত্ব হচ্ছে 39 কিলোমিটার। আর টোটাল যেতে আমাদের গুগল মাতাজি বলছে লাগবে ওই 1.5 ঘন্টা, মানে 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি। রাস্তা ভালো কিন্তু কার্ভি রোড। আর সকালবেলায় মান্ডালা টপ তো আমাদের অ্যাকচুয়ালি লিস্টে দুটো জিনিস ছিল, যেটা তোমাদেরকে বললাম, সাংটি ভ্যালি আর মান্ডালা টপ। আমাদের হোটেল থেকে সাংটি ভ্যালির ডিস্টেন্স মোটামুটি 17 কিলোমিটার আর মান্ডালা টপের ডিস্টেন্স যেমনটা বললাম 39 কিলোমিটার। তো আমাদের একটু প্ল্যানিং আমাদের একটুখানি আগে করলাম, যেটা হচ্ছে যদি আমরা আগে সাংটি ভ্যালি যাই তো সেখানে টাইম স্পেন্ড করতে করতে যদি আমাদের মোটামুটি একটু বেলা হয়ে যায়, মেঘ ঢুকে যায়, বৃষ্টি স্টার্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মান্ডালা টপে কিন্তু ভিউ নষ্ট মানে পাওয়া যাবে না। ইভেন হয়তো রোডটা একটু চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে। তো আমরা কোনো রকমের রিস্ক চাইছি না। রিস্কের অ্যাকচুয়ালি কিছুই নয়, মানে কোনো রকমের আমরা এরকম আর হেজিনেস চাইছি না। একটু ক্লিয়ার ওয়েদারে আমরা মান্ডালা টপটাকে ভিজিট করতে চাইছি। এর মধ্যেই আমাদের হোমস্টে থেকে আপ টু মান্ডালা টপ, মান্ডালা টপ থেকে সাংটি ভ্যালি এবং সাংটি ভ্যালি থেকে আবার ব্যাক টু আমাদের রামা ক্যাম্প যেখানে আমরা ছিলাম। তো সেখানে ডিস্টেন্স টোটাল মিলিয়ে হচ্ছে 93 কিলোমিটার। আর অবভিয়াসলি হ্যাঁ, রোডের কন্ডিশনও কিন্তু খারাপ। দিরাঙে কিন্তু দিরাং ঢোকার আগে মানে মোটামুটি 6 কিলোমিটার আগে থেকে কিন্তু রোডের কনস্ট্রাকশন চলছে। এইখানে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প রয়েছে, যেটা হচ্ছে আমাদের রামা ক্যাম্প ঢোকার একটু আগেই। তো কনস্ট্রাকশন চলছে আর রীতিমতো এরকম অবস্থা রয়েছে। আর এইগুলো যদি বৃষ্টি পড়ে তাহলে বুঝতেই পারছো কতটা স্লাশি এবং জল জমা অবস্থা হয়ে যেতে পারে। ঠিক আছে, ক্র্যাশ হয়ে গেছে। गिर गया वो गिर गया गियर पेडल ऊपर उठ गया। কিছু কারণে হয়তো ওখানটাতে মাটিতে উঠে গেছিল, ওই জন্য পুরো স্কিড করে গিয়ে গিয়ার পেডালটা উঠে গেছে ওপর দিকে। जाना पड़ेगा या फिर एक काम कीजिए। कितने गियर में है? 5th गियर में आप लोग ग्रुप में है तो वही आगे जाइए दिरांग में। हाँ, जाने के बाद एक मैकेनिक को लेके आइए। ऐसे रिस्क मत लीजिए, अगर टूट जाएगा तो दिक्कत हो जाएगी। इसे खोल के करना पड़ेगा। 4 दिखे काटेगा तो टूट जाएगा तो ना। एक वीडियो कॉल लीजिए और एक मैकेनिक को लेके आइए। रिस्क करने में दिक्कत हो सकता है, कुछ नहीं हुआ, कोई चाप नहीं। बैठे नहीं, किसी जाए नहीं, आवाज तो यू है। हाँ, ये सिर्फ ऊपर उठ गया है, गियर पेडल में कुछ नहीं हुआ। চলো পড়ে গেছে, পড়ে গিয়ে মানে গিয়ার প্যাডেলটা পুরো গিয়ার লিভারটা পুরো উপর দিকে উঠে গেছে।
তো যেমনটা দেখলে খুব কসাসলি কিন্তু, মানে অ্যাকচুয়ালি এখানকার টার্ন, এত টার্ন রয়েছে আর এত মানে রীতিমতো শার্প টার্ন, আর সাথে সাথে হচ্ছে এত স্লাশ, চাকা ফুল টেনে নিচ্ছে। আর খুব সাবধানে কিন্তু এখানে যারা গাড়ি চালাতে আসবে কিন্তু খুব সাবধানে, ভীষণ স্লাশি ওয়েদার রাস্তা। কেসটা হয়েছে কি, ও ডান দিক চেপে গেছে, মানে এতটাই ডান দিক চেপে গেছে যে রাস্তা থেকে নিচের দিকে নেমে গেছে, আর যেখানে মাটি ছিল মাটি থেকে পুরো বাঁ দিকে উঠতে গেছে রাস্তার ওপর, আর পেছন চাকাটা টেনে দিয়েছে, সেই জন্য পুরো ঘষে গেছে আর কি। তো যাই হোক, কারোর কোনো কিছু লাগেনি, সবাই অক্ষত অবস্থায় রয়েছে, শুধু যে পড়ে গেছে তার একটু মানে কি বলবো, মেন্টাল স্টেবিলিটিটা একটু ঘেটে গেছে, তো সে একটু রীতিমতো প্যানিকড হয়েছিল। তো এখানে সামনে অনেক মেকানিক আছে, দিরাং মার্কেট গোটা সামনে, তো একজন কেউ বসিয়ে নিয়ে তাকে, মানে কেউ একজন গিয়ে মেকানিক ডেকে নিয়ে চলে গেলেও সে করে দেবে। গিয়ার প্যাডেল বাঁকেনি, গিয়ার প্যাডেলটা একদমই সলিড আছে, শুধু ওপর দিকে উঠে গেছে, ওটাকে স্ক্রুলে নামাতে হবে। তো এই হচ্ছে গল্প। আবারও সবার জন্য একবার বলি, পাহাড়ে রাইড করাটা একটা খুব ইজি টাস্ক নয়। ঘুম থেকে উঠলাম, প্ল্যানিং করলাম, বেরিয়ে গেলাম, পাহাড়ে চলে গেলাম, পাহাড়ে গিয়ে পাহাড় কঙ্কার করে চলে এলাম, এটা কিন্তু নট অ্যান ইজি টাস্ক। আর সব থেকে বড় কথা হচ্ছে, প্রথমেই চিন্তা ভাবনা করছি আমাদের বাইকার্সদের একটা বিভৎস স্বপ্ন, ঘুম থেকে উঠেই মনে করি আমরা লাদাখ চলে যাব, আমরা এইখানে চলে যাব, আমরা অরুণাচল প্রদেশ চলে যাব, আমরা কাশ্মীর টু কন্যাকুমারী, কেটুকে আমাদের গাড়ির সামনে ট্যাগ মারবো। খুব সাবধান, আবারও বলছি খুব সাবধান। একটু যদি কোনো রকমের এক্সপিরিয়েন্স না থাকে কিন্তু বিভৎস প্রবলেম পড়ে যাবে, বিভৎস প্রবলেমে। তো একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করো, পাহাড়ের নেচার বোঝো, পাহাড়ে গাড়ি চালানোর মোটিভ বোঝো এবং টেকনিক বোঝো, তারপর বাইক নিয়ে বেরিয়ে পড়ো, যেখানে খুশি যাও, কোনো সমস্যা নেই। শুধু তাই নয়, পাহাড়ে চালানোর কিছু নিয়ম আছে, কিছু রুলস আছে, সেটা যারা পাহাড়ে চালিয়েছো তারা অবভিয়াসলি এক্সপিরিয়েন্স, তারা জানো। কিন্তু যারা নতুন চালাতে চাইছো বা নতুন ট্রিপ শুরু করতে চাইছো, তাদের জন্য স্পেশালি রেকমেন্ডেশন, প্লিজ ছোট ট্রিপ আগে করো। ছোট ট্রিপ মানে ছোট ছোট জায়গাতে একটু এক্সপ্লোর করো, জায়গাগুলোকে বোঝো, এবং সবথেকে বড় কথা হচ্ছে মানে গাড়ি চালানোটাই বড় কথা নয়, আমার গাড়ি চালানোতে যাতে অন্য কারোর অসুবিধা না হয় সেটাকেও একটু বুঝতে হবে। তো এই জায়গাটাই হচ্ছে আমাদের মানে দায়িত্ব, আমাদের প্রত্যেকটা বাইকার্সদের দায়িত্ব, নাহলে আমাদের বিভৎস কিন্তু আমাদের নাম খারাপ রয়েছে, যে বাইকের জন্যই অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট হয়, দু চাকাকে কারোর বিশ্বাস নেই, এরকম বহু কথা শোনা যেতে পারে কিন্তু। তো সেই জন্যই বলছি, প্রত্যেকজনকে রিকোয়েস্ট, প্লিজ রিসার্চ করে একটু এক্সপিরিয়েন্স গেইন করে তবেই পাহাড়ে এসো। দেখলে যেমন আজকেও ছেলেটা তখন হড়কে পড়লো, হয়তো ওর পাশে অনেক বন্ধু ছিল, কিন্তু আমরাও ছিলাম, চয়ন কিছু একটা অ্যাডভাইস দিল যেটা হয়তো তাদের বন্ধুদের মাথায় তৎক্ষণাৎ আসেনি। তো সেই জিনিসটাও কিন্তু অনেকে হেল্প করতে চলে আসবে, যেটা আমি ন্যাচারালি বলে থাকি, সেরকম হেল্প প্রচুর জন করে দেবে। তো সেই রকমভাবেই পাহাড়ে এসো, পাহাড় কিন্তু কোনো ভুল ক্ষমা করে না, বারবার একটা কথা। তো চলো এইসব বাদ দিয়ে আমরা আমাদের পজিটিভ মাইন্ডসেটে এগিয়ে যাই। আমাদের যেতে হবে এখনও মোটামুটি অনেকটা মান্ডালা টপ, আর ওয়েদার যা দেখে মনে হচ্ছে একটু পরে হয়তো মেঘের আনাগোনা স্টার্ট হতে পারে। তো এই হচ্ছে দিরাঙের গেট, আর এই দিরাঙের গেট থেকে ঢুকেই ডান দিক একদম, মানে যারা দিরাং ঢুকছো ঢোকার পরেই বাঁ দিক, আর যারা দিরাং থেকে বেরোচ্ছ দিরাঙের গেটের আগেই ঠিক ডান দিকে হয়ে হচ্ছে মান্ডালা টপের রাস্তা কাট। আর এই রাস্তাটা দিয়ে আমাদের শেরগাঁও কানেক্ট করা যায়। তো দিরাং আসার দুটো রাস্তা, একটা হচ্ছে শেরগাঁও থেকে মান্ডালা টপ হয়ে দিরাং ঢোকা যায়, আর একটা রাস্তা হচ্ছে যেটা দিয়ে আমরা এসেছি শেরগাঁও হয়ে বোমডিলা পাস হয়ে তারপরে আমরা এসেছি আমাদের দিরাং। তো দুটো রাস্তা, যারা পাস ভিজিট করতে চাও বোমডিলা পাস, তারা বোমডিলা পাস হয়ে আসবে, আর যারা মনে করবো না বোমডিলা পাসকে আমরা বাইপাস করে দেবো, তো এই রাস্তাটা দিয়েও কিন্তু আসা যায়। এই রাস্তাটা কিন্তু একটু ন্যারো আর একটু স্টিপ। এই হচ্ছে মান্ডালা টপের রাস্তা, আর তার সাথে ভিউ, ভাই তো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি
ভিডিও দেখেছো, লাইক দাওনি, লাইক দাও প্লিজ। এই জায়গাটাকে ভিজিট করতে গেলে তোমাদের ভাইয়ের সত্যি একটু পরিশ্রম লাগে। এত বড় জার্নি, যে কোনো জার্নি এত বড়, এত ঘন্টার জার্নিকে তোমাদের জন্য কয়েক মিনিটে পরিণত করে দেওয়ার জন্য একটা পরিশ্রম লাগে। তো প্লিজ এই পরিশ্রমটাকে সার্থক করো, জাস্ট একটা সাবস্ক্রাইব বাটন হিট করতে হবে, আর কিচ্ছু না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মেরে দিতে হবে, আর একটু সব শেয়ার করে দিতে হবে। এত কাজও করতে হচ্ছে না, শুধু একটা আঙুলের কাজ, আর কোনো কিছুই নয়। তো চলো, ঢুকে গেছে মেঘ, আর এসে পৌঁছেছি আমরা মান্ডালা টপ। হাই সাহ, পুরো আমার মেঘ ঢেকে গেছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু অনেকটা উপরে, অনেকটা উপরে, অনেকটা উপরে। সো বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম টু মান্ডালা টপ। তো টাইম পাক্কা 11টা, আর এসে পৌঁছেছি মান্ডালা টপ। ওয়েদার এখানে বিভৎস ক্লাউডি, কারণ দেখতেই পাচ্ছ রীতিমতো মেঘে ভরে গেছে, আর হাতের অবস্থা রীতিমতো খারাপ, জমে গেছে হাত, ঠান্ডা একদম রীতিমতো কাঁপুনি দিয়েছে। বাট এখানে এসে যে ভাইবটা ক্রিয়েট হয়েছে, জাস্ট অনবদ্য ভাইব ক্রিয়েট হয়েছে। তো টাইম হয়ে গেছে এখন 12:30, আর যেহেতু আমরা এখানে এসেছিলাম প্রায় 10:30 নাগাদ, প্রায় 2 ঘন্টা এখানে আমরা কাটিয়েছি। আর চারিদিকের অবস্থা এখন দেখতেই পাচ্ছ, মেঘে ঢেকে গেছে চারিদিক। একটু আগে ক্লিয়ার ছিল, বাট আবার মেঘ আসতে শুরু করেছে। তো যাই হোক, সিনেমাটিকটা কেমন লাগলো একটু জানিও। আর রীতিমতো একটু আবার ব্রিদিং প্রবলেম হচ্ছে। তো চলো, এখান থেকে আর কিছু নয়, এবার নিচের দিকে নামবো। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সাংটি ভ্যালি। সাংটি ভ্যালি ডিস্টেন্স এখান থেকেও মোটামুটি ওই কিছু না হলেও 40-45 কিলোমিটার হবে। তো চলো এগোই, আর কোনো কথা নেই, ভীষণ ঠান্ডা লাগছে। তো চলো, টাইম বলছে 12:30, আর আমাদের মান্ডালা টপ এক্সপ্লোরেশন কমপ্লিট। এবার থেকে আমরা নিচের দিকে নামবো। ওয়েদারের টেম্পারেচারটা একটু বাড়বে, হাতটা একটু ফিল হবে, হাতটা প্রায় নেই বললেই চলে যেন। তো যাই হোক, নেমে পড়েছি মান্ডালা টপ থেকে, আর ওয়েদার খুলছে, মানে মেঘটা কাটছে, যেমনটা দেখতেই পাচ্ছ। তো এবারে ট্রিপে আমি নতুনভাবে ইউজ করছি হচ্ছে এইটা, অর্থাৎ বিবিজির W2। এটা যেমনটা বলেছিলাম, এটা ওয়াটারপ্রুফ প্লাস আমাদের উইন্টার প্রুফ। তো আপাতত হাতটাকে খুব রিল্যাক্স রাখছে। তো টাইম বলছে এখন 1:37, আর এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম যাতে একটু গ্লাভসগুলোকে খুললাম, মানে গ্লাভসটা পরে না ক্যামেরাটাকে অপারেট করতে গেলে রীতিমতো চাপ হয়ে যাচ্ছে। তো জানি না কি অবস্থা। চলো, এসে গেছি দিরাং বাজার, অ্যাকচুয়ালি দিরাং বস্তি এটাকে বলা হয়। তো এখান থেকে নেমেই আবার নেবো হচ্ছে আমরা ডান দিক ফর সাংটি ভ্যালি। সাংটি ভ্যালির ডিস্টেন্স এখান থেকে মোটামুটি 9 কিলোমিটার। আর এই যে পাশে যে দিরাং নদী বয়ে যাচ্ছে, দিরাং নদীকে ক্রস করে আমরা ওপারে যাব, ওপারে গিয়ে আমরা সাংটি ভ্যালির দিকে যাব। আর এই দিকে চলে গেছিলাম মান্ডালা টপ। কি উঁচুতে, বিভৎস উঁচুতে মান্ডালা টপ। এই যে এখান থেকে ডান দিকে নামথং, সাংটি আর সারাদা মিশন। সাংটি দেখাচ্ছে 6 কিলোমিটার, নামথং 5 কিলোমিটার। সোজা চলে যাচ্ছে তাওয়াং, দিরাং, আর ডান দিকেই ঘুরে গেলাম সাংটি ভ্যালির দিকে। দিরাং নদীকে পেছনে ছেড়ে এখন পাশে আমাদের ডান দিকে নিয়ে নিয়েছে সাংটি নদীকে, সাংটি রিভার। আর সাংটি নদীর পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি একদম সোজা। রাস্তাটাও সুন্দর, ল্যান্ডস্কেপও সুন্দর। টাইম হয়ে গেছে এখন 1:47, আর টোটাল হোটেল থেকে বেরিয়ে মান্ডালা টপ ঘুরে আমাদের টোটাল হয়ে গেছে যে 75.5 কিলোমিটার। আর তবে একটা ইস্যু দেখা দিয়েছে, এবার ইস্যুটা হচ্ছে যেটা আমার ব্রেক প্যাড, রীতিমতো সামনের ব্রেক প্যাডের লাইফ 20%, পেছনের ব্রেক প্যাডও প্রায় 20%। তো এই একটা সমস্যা এখন আমার দেখা দিয়েছে। তো সেটাকে নিয়ে আমি এখন
কিভাবে ক্যারি করি সেটা তো সময়ই বলবে, কেন এখন আমাদের অনেকটা বড় ট্রিপ বাকি আছে। যদি রাস্তায় আমি কোনো কেটিএম সার্ভিস সেন্টার পাই তো অবভিয়াসলি আমি সেখান থেকে লাগিয়ে নেওয়ার চেষ্টাটা করব। গায়ে কাঁটা দিয়ে দেয়, সিরিয়াসলি জাস্ট ভাবতেও গায়ে কাঁটা দিয়ে দেয় যে মানে স্বপ্নেও ভাবিনি যে এরকমভাবে আমরা বাইক নিয়ে অরুণাচল প্রদেশ, নেপাল, ভারতের বিভিন্ন জায়গায় আমরা ঘুরবো। ধন্যবাদ, ধন্যবাদ রাধারানীকে, ধন্যবাদ ও সমস্ত দেবদেবতাকে যেটা আমাদেরকে এইখানে আমাদের, হ্যাঁ অবভিয়াসলি ধন্যবাদ আমাদের গার্জিয়ান, আমাদের মা বাবাকে, যারা আমাদেরকে এই মতো যোগ্য করে তুলেছে। কৃতজ্ঞতা আগে, কর্ম তো থাকবেই। তো চলো, এসে গেছি শান্তি ভ্যালি। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কমার্শিয়াল প্লেস মানে বলছে এখানে হচ্ছে গাড়ি রেখে নিচে নামতে হবে, বাট আমরা একটা জায়গা দেখেছি সে জায়গাতে আমরা গাড়িটাকে নিচে নামিয়ে দিতে পারবো, তো আমরা সেখানেই অ্যাকচুয়ালি যাচ্ছি। তো সেটা একটু আগে, মানে সাংটির যে গেটটা আছে গেটটার একটু আগে, এই এটা হচ্ছে সাংটির গেট, মানে ভিসি টেকেন, যে আমরা উল্টো দিক দিয়ে যাচ্ছি ভিসি টেকেন দেখাচ্ছে, বাট উল্টো দিক থেকে এলে যখন বলে ওয়েলকাম টু সাংটি, ঠিক তার আগেই একটা রাস্তা নিচে নেমে যাচ্ছে তলার দিকে। তো সেই জায়গাটা গেলে আমাদের এই ঠিক ওই জায়গাটা করে আমি দেখাচ্ছি, চলো এগিয়ে গিয়ে নেমে গেলে আমাদের বাইকটাও অ্যাকচুয়ালি নদীর ধার পর্যন্ত চলে যেতে পারবে। এইখানে গেলে মানে পিছনে যেখানে দেখাচ্ছিলাম যে কমার্শিয়াল প্লেসটা, সেখানে গেলে কিন্তু বাইক নিচে নামানো যাচ্ছে না, মানে ওখানে অনেক ট্যুরিস্টের ভিড়। আর ন্যাচারালি জানো যে কেউই আমরা চাই একটুখানি ফাঁকা প্লেস, তো ট্যুরিস্টদের ভিড় আমরা একটু চাই না। তো দেখি সামনে যাই, এগোই, দেখাচ্ছি তোমাদেরকে কোনখান দিয়ে নামার জায়গাটা। এটা বলছিলাম অ্যাকচুয়ালি, এই যেমন সাংটি রিভার নেস্ট লেখা রয়েছে, মানে নিচে কিছু হোমস্টে রয়েছে, তো এর পাশ দিয়ে একটা রাস্তা নামছে যেটা একদম নদীর ধার পর্যন্ত যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি আমি দেখাতে চলেছি আর কি। আর সামনে তো যেমনটা দেখলে তোমরা ওরকম ব্যাপারটা ছিল। তো এই যেমন এই রাস্তাটা বাঁদিকে একটা হোমস্টে রয়েছে, বাট আমার তো কোনো থাকার গল্প নেই। তো এই হচ্ছে ব্যাপারটা। আর এইখানটা একটু বেশ ফাঁকা, যেখানটাতে অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ফটো বা কিছু ফ্রিলি ফটো তুলতে পারবো, ভ্লগ বানাতে পারবো। চলো তো এনজয় করো ভ্লগ। তো টাইম এখন 3:24, আর প্রায় ঘন্টাখানেক আগে আমরা এখানে সাংটি ভ্যালিতে এসে পৌঁছেছি। একটু যে যার মতো টাইম স্পেন্ড করছিলাম, ফটোস তুলছিলাম, আর এই হচ্ছে ভিউ, সাংটি ভ্যালির ভিউ। বলতে গেলে অ্যাকচুয়ালি সাংটি ভ্যালি এখানে নয়, যেটা তোমাদের দেখালাম সাংটি ভ্যালি আরেকটু দূরে। এটা একটু অফবিট, এখানে কেউ নেই, ফাঁকা জায়গাটা বলেই আমরা অ্যাকচুয়ালি এতক্ষণ টাইম স্পেন্ড করতে পেরেছি। আর না হলে কিন্তু প্রচুর 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 টুরিস্ট। আর এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স মোটামুটি ওই 11 কিলোমিটার, তো যেতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না, সেই জন্য আমরা এতক্ষণ সময় কাটাচ্ছি আর কি এখানে। তো সিনেম্যাটিকটা দেখো আর বলো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। চলো, সাংটি ভ্যালি তোমাদের জন্য। এই ছিল তোমাদের জন্য সাংটি ভ্যালি। দারুণ জায়গা, দারুণ জায়গা। আমরা প্রচুর মস্তি করেছি, প্রচুর মজা করেছি, প্রচুর রিল শুট করেছি, রীতিমতো পেছনে লেগেছি, রোড কাটি করেছি, বাট সবকিছুর শেষে এই ভিউটা দেখে, জাস্ট ভিউটা দেখে কিন্তু আমরা পাগল হয়ে যাচ্ছি। মানে মুখে কোনো ভাষা নেই। একদম দিগন্ত বিস্তৃত একদম পাহাড়, আর মাঝখানে একটা নদী, আর পাগলাপোনা চলছে, জাস্ট আমাদের পাগলাপোনা দেখাচ্ছে একটা এক্সাম্পল। দেখো পাগলাপোনার, এই হচ্ছে আমাদের পাগলাপোনার এক্সাম্পল। ক্যামেরাম্যান অলরেডি রেডি। এইভাবে চলছে আমাদের পাগলাপোনা, এইদিকে করছি আমি আমার কাজ। তো চলো এইদিকের ভিউটাকে আপাতত বাই বলে এবার আমরা যাই আমাদের হোটেলের দিকে, কারণ অলরেডি বেজে গেছে সময় এখন 4:43। তো বেরোতে হবে, যেতে তো মন চাইছে না, কারণ
এরকম যদি ভিউ থাকে আর সত্যি কথা বলতে নিস্তব্ধ যদি এরকম জায়গা থাকে তো কোনো পাগলই চাইবে এখান থেকে চলে যেতে। বাট কিছু করার নেই, সব কিছু আমাদের হাতে বাঁধা থাকে, সময় আমাদের হাতে বাঁধা থাকে, কিছু করার নেই। তো চলো এগোই এবং চলো তোমার সাথে একদম মোটর ব্লগে সেটাকে দেখা হবে। তো চলো কমপ্লিট আমাদের সাংটি ভ্যালি এক্সপ্লোরেশন। আর এবার আমাদের হোমস্টে, অ্যাকচুয়ালি আমাদের হোমস্টে মানে কারমু হোমস্টে, এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 16 কিলোমিটার। আর আমাদের আগে যেতে হবে হচ্ছে দিরাং। দিরাং থেকে আমরা তেল তুলবো, পেট্রোল তুলবো। পেট্রোল তোলার পর আমরা আবার কিছু হয়তো খাওয়া দাওয়া করব, কেন সেই সকালবেলা সেই ব্রেকফাস্ট করেছিলাম, আর কিছু খাইনি। তো তারপরে একেবারে হোমস্টের দিকে যাব। তো চলো এগোই। এখানে অর্ধেক গাড়ি মানে ম্যাক্সিমাম গাড়ি কিন্তু আসাম থেকে রেন্টেড। কারণ যতজন আছে আমার প্রায় দেখা হচ্ছে, মানে যা দেখছি সামনে দিয়ে যাচ্ছে বা ইভেন কথা হচ্ছে, বাঙালি তারা রীতিমতো আসছে, অনেকেই আসছে রেন্ট করে, তারা রীতিমতো আসাম থেকে গাড়ি রেন্ট করছে। তো এই হচ্ছে সাংটি নদীর ভিউ ওপর থেকে। সত্যি কথা বলতে গিয়ে অরুণাচল প্রদেশ মানে প্রত্যেকটা বাঁকে বাঁকে কিন্তু নতুন নতুন জিনিস প্রডিউস করছে। যেমন সত্যি কথা বলতে এই নদীটার পাড়ে আমরা এতক্ষণ কাটালাম, ইভেন আমরা একটা নদীর পাড়ে একদিন গোটা ছিলাম। দুটো নদী কিন্তু দেখতে গেলে যদি একটু ভালোভাবে একটু ওয়াচ করা যায় বা ভালোভাবে একটুখানি টাইম স্পেন্ড করা যায়, দেখা যাবে দুটো নদী কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরি। এই নদীটা খুব শান্ত আর ওই নদীটা খুব উগ্র। ওই নদীটার ফোর্স মানে ওই নদী বলতে গেলে এই বলতে চাইছি হচ্ছে দিরাং নদী। দিরাং নদীর ফোর্স বেশি আর সাংজি নদীর কিন্তু ফোর্স খুব শীতল। তো এরকম জিনিসগুলোকে অ্যাকচুয়ালি আমি নোটিস করি, আমার করতে ভালো লাগে যেহেতু পরিবেশটা এত সুন্দর। আর এখানে প্রচুর হোমস্টে, প্রচুর মানে সাংটি ভ্যালিতে প্রচুর হোমস্টে হয়েছে রীতিমতো, আর আগামী দিনেও আরও হতে চলেছে হোমস্টে। তো তোমরা যারা আসছো তারা এখানেও থাকতে পারো, বাট আমি রেকমেন্ড করবো এই এরকম ঘিঞ্জি পরিবেশ, মানে ঘিঞ্জি মানে আপকামিং আরও 2 থেকে 3 বছরের মধ্যে এটা পুরো কমার্শিয়াল জায়গা হয়ে যাবে, যা বিল্ড আপ হচ্ছে এখানে। তো আমি বলবো যে হোমস্টেতে আমরা রয়েছি, পারলে মানে কারাও পারলে ওখানে অ্যাডভান্স বুকিং করে এসো। যারা যদি অ্যাডভান্স বুকিং করতে না পারো স্পট বুকিং করো, বাট যদি ওখানে না পাও দেন এখানে এসো। দিরাং বাজারে থাকার কোনো প্রয়োজন আমার পার্টিকুলারলি মনে হয় না, কারণ বড্ড কনজেস্টেড। তোমরা এখানে আসছো শান্তির জন্য, একটু শান্তি খুঁজছে, তো শান্তি তো ওখানে পাবেই। তো চলো সন্ধে 5:48 আর ওইদিকে দিরাং সিটি, আর আমরা ঢুকে গেছি আমাদের হোমস্টেতে। অ্যাকচুয়ালি একটু সকাল যেহেতু লাঞ্চ করা হয়নি, তো অ্যাকচুয়ালি লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম, তো একটু লেট ওই জন্য হলো। আর সন্ধেবেলা এই জায়গাটাকে তো অসম্ভব সুন্দর লাগে। তো যাই হোক চলো আর কিছু কথা বলছি না, একেবারে হোমস্টেতে গিয়ে কথা বলছি। তো রুমে একটা গল্প কি, রুমটা হচ্ছে ডাবল বেডেড। এখানে একটা বেড রয়েছে, এখানে আর একটা বেড রয়েছে। রুমটা ছোট্ট বাট কোজি। এই হচ্ছে বাথরুম, বাথরুমের লাইট ওকে। এই হচ্ছে বাথরুম, গিজারও রয়েছে, ওয়েস্টার্ন রয়েছে, রীতিমতো সব কিছুই বেটার। তো ঘড়ির কাঁটায় এখন বলছে পাক্কা 10:30, আর আজকের দিনটা এখানেই এন্ড করতে হলো। ব্লগটা অলরেডি অনেক বড় হয়েছিল, তাই আর রাত্রেবেলার কিছু নিলাম না। তো যারা যারা ব্লগটা দেখলে তারা অনেক কিছু এখান থেকে জানতে পারলে যে এইখানকার ওয়েদার, নিচের ওয়েদার আর ওপরের ওয়েদারের মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। যেমন মান্ডালা টপের ওপরে গিয়ে একটা ওয়েদার আমরা পেয়েছিলাম, বা সাংটি ভ্যালিতে গিয়ে একটা আলাদা রকম ওয়েদার পেয়েছিলাম। ওয়েদার শুধু বলবো না, তার সাথে টেম্পারেচারটাও। মানে যারা এখানে আসছো অবভিয়াসলি মান্ডালা টপ বা পরবর্তীকালে তাওয়াং আরও ওপরে যাওয়ার জন্য প্রিকশন কিন্তু মাস্ট, প্রিকশন কিন্তু নিয়ে আসতে হবে বস। তো এই হচ্ছে আমাদের হোমস্টে, এটা হচ্ছে তাদের নাইট ভিউ। এটা দুর্দান্ত দুর্দান্ত জায়গা, আর এইখানটাতে বসে রীতিমতো মানে তোমরা সময়ের পর সময় কাটাতে পারো। তো এই হচ্ছে পুরো জায়গাটা। আমি সমস্ত ডিটেলস অলরেডি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি। গুড নাইট, চলো গুড নাইট। আচ্ছা
তো এই রুমটার যে ট্যারিফ সেটাও আমি তোমাদেরকে স্টার্টিংয়ে বলে দিয়েছি, আর তো নতুন করে কিছু বলার নেই। তো যাই হোক, যারা যারা ব্লগটা দেখলে এবং আগের ব্লগটা অবভিয়াসলি দেখোনি, তারা আগের ব্লগ দেখো, তারপরে এই ব্লগগুলো দেখো, অ্যান্ড অবভিয়াসলি সব কিছু কানেক্ট করতে পারবে এবং সমস্ত কিছু ডিটেলস তোমরা জানতে পারবে। তো যাই হোক, আর ব্লগটাকে বড় করব না, এবার শুয়ে পড়তে হবে। কালকের ডিস্টেন্সটা অনেকটা, কালকের ডিস্টেন্স এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে তাওয়াং। তাওয়াং যাওয়ার পথে পড়বে সেলা পাস, সেলা লেক, অনেক কিছু, মানে একটা অ্যাডভেঞ্চার। অ্যাকচুয়ালি আমাদের অরুণাচল প্রদেশ আসার অ্যাডভেঞ্চার কাল থেকে স্টার্ট হবে, এতদিন তো জাস্ট ট্রেলার চলছিল। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরাই সব কিছু আমার। তো যাই হোক, এই ভাইটাকে যদি একটু ইন্সপায়ার করো দেন আরও অবভিয়াসলি আরও ভ্লগ আসবে। তো আজকে আর বেশি কথা নয়, তো গুড নাইট ফ্রম রামাক্যাং, দিরাং, অরুণাচল প্রদেশ। গুড নাইট।